দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। নভেশন অনলাইন এডুকেশন কর্তৃক আয়োজিত আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। আজকে আমাদের আলোচনার বিষয় স্থূল সংকেত ও আণবিক সংকেত। স্থূল সংকেত এবং আণবিক সংকেত কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই শিখব যে আণবিক সংকেত কাকে বলে। যে সংকেতের মাধ্যমে কোনো যৌগে বিদ্যমান মৌলগুলোর প্রকৃত অনুপাত জানা যাবে সেটাই হচ্ছে কি আণবিক সংকেত। অর্থাৎ এই সংকেতের মাধ্যমে কোনো যৌগে যে মৌলগুলো বিদ্যমান থাকবে সেই মৌলগুলোর প্রকৃত সংখ্যা জানা যায়। যেমন ধরো C3H8, এখানে কার্বন আছে কয়টা? 3টা। হাইড্রোজেন আছে কয়টা? 8টা। তাহলে এখানে প্রকৃত সংখ্যায় আমরা পাচ্ছি 3 এবং 8। আর এদের অনুপাত কত হবে? কার্বন অনুপাত হাইড্রোজেনের = 3:8। তাহলে এই ধরনের সংকেতগুলোকে আমরা কি বলবো? আণবিক সংকেত। যে সংকেতের মাধ্যমে কোনো যৌগে বিদ্যমান মৌলগুলোর প্রকৃত সংখ্যা বা প্রকৃত অনুপাতে জানা যাবে। আমি আরও কিছু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। দেখো, যেমন আমরা যদি আণবিক সংকেত লিখি, আণবিক সংকেত যেমন ধরো যে C2H4, এখানে কার্বন এবং হাইড্রোজেন প্রকৃত অনুপাত হচ্ছে কত? 2:4। আবার যদি বলি C6H6, তাহলে এখানে কার্বন এবং হাইড্রোজেনের প্রকৃত অনুপাত কত হবে? 6:6। আবার C6H12O6, এখানে যদি আমরা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের প্রকৃত অনুপাত লিখি, কত লিখব? 6:12 6। তাহলে এই সংকেতগুলোকে বলা হয় কি? আণবিক সংকেত। সংকেতগুলোকে কি বলবো আমরা? আণবিক সংকেত, কারণ এইগুলোর সাহায্যে আমরা প্রকৃত অনুপাত বা প্রকৃত সংখ্যা জানতে পারছি। আর আণবিক সংকেতের থেকে আমরা এই সংকেতেরই সরল অনুপাত পেতে পারি, অর্থাৎ সংক্ষিপ্ত অনুপাত পেতে পারি। অর্থাৎ যে সংকেতের মাধ্যমে কোনো যৌগে বিদ্যমান মৌলগুলোর সংক্ষিপ্ত অনুপাত জানা যাবে সেই সংকেতকে বলা হবে কি? স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেতগুলো কীরকম হবে আমরা একটু দেখি। স্থূল সংকেত যেমন ধরো যে এখানে কার্বন হাইড্রোজেনের অনুপাত 2:4, কিন্তু এদের সংক্ষিপ্ত অনুপাত কত হবে? এদের সংক্ষিপ্ত অনুপাত যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1:2। তাহলে এই 1 আর 2 দিয়ে আমরা সংকেতটাকে কিভাবে লিখতে পারি? এইভাবে। তাহলে এটা হচ্ছে আণবিক সংকেত, আর CH2টা হয়ে যাবে কি? স্থূল সংকেত। আবার এখানে এসে দেখো যে CH, এই সংক্ষিপ্ত অনুপাতটা আমরা কি লিখতে পারি? 6 দিয়ে ভাগ করলে 1:1। তাহলে এখানে কি হবে? সংকেত CH। আবার দেখো এখানে যদি আমরা সংক্ষিপ্ত অনুপাত লিখতে চাই কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে কত হবে? 1:2:1। তখন এই সংকেতটা কত হবে? CH2। তাহলে এই সবগুলো সংকেতই হচ্ছে কি? আণবিক সংকেতের সংক্ষিপ্ত রূপ বলতে পারি আমরা। তাহলে এই সংকেতগুলোকে বলবো কি আমরা? স্থূল সংকেত। তাহলে স্থূলতর সংকেতের সংজ্ঞাটা আমরা কি বলবো? যে সংকেতের মাধ্যমে কোনো যৌগে বিদ্যমান মৌলগুলোর সংক্ষিপ্ত অনুপাত জানা যাবে সেটা হচ্ছে কি? স্থূল সংকেত। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, C6H6 এই যৌগের কার্বন হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 6:6। আবার আরও একটা যৌগ যদি আমরা লিখি C2H2, তাহলে এখানে কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত হবে কত? 2:2। তাহলে এই কার্বন হাইড্রোজেনের সংক্ষিপ্ত অনুপাত কত হবে? 1:1। তখন সংকেতটা হবে কীরকম? CH। তাহলে খেয়াল করে দেখো, এই যৌগটার স্থূল সংকেত যা, আবার এই যৌগটার স্থূল সংকেতও ঠিক তাই। তার মানে দেখা যাচ্ছে কি যে একাধিক যৌগের স্থূল সংকেত একই রকম হতে পারে, কিন্তু আণবিক সংকেত প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে আলাদা আলাদা। অর্থাৎ আণবিক সংকেতের ক্ষেত্রে
মিল হবে না। আবার কিছু যৌগ আছে যাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত সেম, যেমন ধরো যে H2SO4, এখানে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের অনুপাত 2:1:4। তো এইটার কিন্তু আর সংক্ষিপ্ত করার কোনো উপায় নেই, সুতরাং এটা স্থূল সংকেতও যা হবে আণবিক সংকেতও তাই হবে। আবার ধরো যে H3PO4, এখানেও তাই, HNO3 এখানেও তাই। এই যৌগগুলোর স্থূল সংকেত এবং আণবিক সংকেত সেম। যখন আমরা স্থূল সংকেত নির্ণয় করব, স্থূল সংকেত নির্ণয় করার জন্য শুধুমাত্র যৌগের শতকরা সংযুতি জানাই যথেষ্ট। অর্থাৎ স্থূল সংকেত নির্ণয় করার জন্য আমাদের লাগবে শুধু শতকরা সংযুতি। কিন্তু যখনই আমরা আণবিক সংকেত নির্ণয় করব, তখন শতকরা সংযুতি তো লাগবেই, সাথে আণবিক ভরও আমাদের জানা থাকতে হবে। কারণ আণবিক ভর যদি জানা না থাকে তাহলে আমরা আণবিক সংকেত নির্ণয় করতে পারবো না। তো আমি এখন একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই দিব যে কিভাবে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে হয়। মনে করি একটা যৌগে কার্বন আছে কি, একটি যৌগে কার্বন আছে কত পার্সেন্ট, 75%, এবং হাইড্রোজেন আছে 25%। যৌগটির আণবিক ভর 16 হলে আণবিক সংকেত নির্ণয় করো। সংকেত নির্ণয় করো, এরকম প্রশ্নটা আমি আবার একবার পড়ছি। একটি যৌগে কার্বন আছে 75% এবং হাইড্রোজেন আছে 25%। যৌগটির আণবিক ভর দেওয়া আছে 16, তাহলে আণবিক সংকেত কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো এখানে কি কি দেওয়া আছে সেটা আগে আমি একটু লিখে নিই। হ্যাঁ, এখানে কার্বন আছে 75%, হাইড্রোজেন আছে 25%, আর আণবিক ভর কত দেওয়া আছে, আণবিক ভর সমান সমান কত, 16। তো আমাদের প্রথম কাজ হবে যে ওই যৌগের মধ্যে এর মৌলগুলো কত মোল করে বিদ্যমান। তাহলে এই মোল সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব? মোল সংখ্যা পাওয়া যাবে যে ওই মৌলের শতকরা পরিমাণকে এই মৌলটির পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। আমি আবার বলছি, কিভাবে মোল সংখ্যা নির্ণয় করব? মৌলের যে শতকরা পরিমাণটা দেওয়া আছে সেই শতকরা পরিমাণকে ওই মৌলের পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। তাহলে যদি আমি বলি যৌগে কার্বনের মোল সংখ্যা কি লিখব, যৌগে সি এর মোল সংখ্যা কত হবে, 75 ডিভাইডেড বাই কত, 12। তাহলে কত হয় একটু হিসেব করি, 75 ভাগ 12, 6.25। আবার যৌগে কি লিখব, যৌগে এইচ এর মোল সংখ্যা কত হবে, 25। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে এটাই হবে 25। এইবার আমরা কি করব, যেই মোল সংখ্যা পেয়েছি এই মোল সংখ্যার অনুপাত নির্ণয় করব। তাহলে কি লিখব, যে অতএব কার্বন অনুপাত হাইড্রোজেন সমান সমান কত, 6.25 অনুপাত 25। এইবার আমাদের কাজ হবে এই অনুপাতগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দ্বারা প্রত্যেককে ভাগ করা। তাহলে 6.25 ডিভাইডেড বাই 6.25 অনুপাত 25 আর 6.25, তাহলে এটা হবে 1 আর এটা হবে কত, 4। তাহলে আমরা কিন্তু অনুপাত পেয়ে গেছি, আর এই অনুপাত দিয়ে যে আমরা সংকেত লিখব সেই সংকেতটাই হচ্ছে আমাদের স্থূল সংকেত। তাহলে কি লিখবো, যে অতএব যৌগের স্থূল সংকেত কত হবে, CH4। যদি স্থূল সংকেত নির্ণয় করতে পারে তাহলে এইটুকুই যথেষ্ট।
কিন্তু যখনই আণবিক সংকেত নির্ণয় করতে বলবে, যেমনটা এখানে বলা হয়েছে, এখান থেকে আবার শুরু করতে হবে। মনে করি যৌগটির আণবিক সংকেত কত হবে? CH4 হোল N দিয়ে। তাহলে আণবিক ভর কত হবে এটার? আণবিক ভর কার্বন 12 প্লাস হাইড্রোজেন 1 × 4 N, তাহলে কত হলো? 16N। তো আমরা যে আণবিক সংকেতটা ধরে নিয়েছি সেই আণবিক সংকেত থেকে আণবিক ভর পেলাম কত? 16N। আবার প্রকৃত আণবিক ভর কত দেওয়া আছে? 16। তাহলে প্রশ্ন মতে এই 16N সমান সমান আমরা কি ধরতে পারি? 16 ধরতে পারি। তাহলে কি লিখবো? প্রশ্ন মতে 16N ইজ ইকুয়ালস টু কত? 16। তাহলে N ইজ ইকুয়ালস টু 16 ডিভাইডেড বাই 16 ইজ ইকুয়ালস টু কত? 1। তাহলে কি লিখবো? যে অতএব যৌগটির আণবিক সংকেত কত হবে? CH4N ছিল, তাহলে CH4N এর মান 1, CH4 লিখে দিলাম। তাহলে এটাই হচ্ছে যৌগটির আণবিক সংকেত। তাহলে এটা খুবই সিম্পল একটা অঙ্ক ছিল, জাস্ট তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য যে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমে স্থূল সংকেত নির্ণয় করেছি, তারপর সেখান থেকে আণবিক সংকেত নির্ণয় করেছি। আরও এখান থেকে আরও কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা সামনের ক্লাসগুলোতে সলভ করবো ইনশাল্লাহ। তো এটাই মোটামুটি নিয়ম। হ্যাঁ, এই নিয়মটাই মোটামুটি ঠিক এই ধাপগুলোই অবলম্বন করে আমাদের অঙ্কগুলো করতে হবে। একটু যদি তোমাদের ক্রিটিক্যাল কিছু দেওয়া থাকে তাহলে এই আণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে কিছুটা দেওয়া থাকতে পারে, কারণ এখানে সরাসরি আণবিক ভর দেওয়া থাকবে না। সেই ক্ষেত্রে বাষ্প ঘনত্ব থাকতে পারে, শুধু ঘনত্ব থাকতে পারে, অণুর ভর থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, যে ধরনের অঙ্কই আসুক না কেন সবগুলোই আমরা পারবো ইনশাল্লাহ, এবং সেই নিয়মগুলো আমরা সামনের ক্লাসগুলোতে দেখবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।